আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা সাস্টের মোটামুটি প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অনেক কিছুই জানতে পারবা, মান বন্টন সহ ইত্যাদি অনেক বিষয়। আজকে সার্কুলার প্রকাশ হয়েছে এবং 24-25 সেশনে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা। হুম, ঠিক আছে। তো এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর 2025 সালের। এবং আমরা মূলত এই ভিডিওতে A1 ইউনিট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? A1 ইউনিট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের বলতে চাই যে সাস্ট কিন্তু 2019-20 সেশন পর্যন্ত আলাদা ভর্তি পরীক্ষা নিয়েছে। এক মিনিট। হ্যাঁ, তো 19-20 পর্যন্ত আলাদা ভর্তি পরীক্ষা নিয়েছিল এবং আমি সেখানে ফার্স্ট টাইমে অংশগ্রহণ করেছিলাম। সাস্ট ভর্তি পরীক্ষায় আমি চান্স মিস করেছিলাম এবং তোমরা জানো যে আমি সেকেন্ড টাইম দিয়ে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যয়নরত আছি। এবং আমি যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছিলাম তখন সেকেন্ড টাইমে শুনতে পেলাম যে হঠাৎ করে যখন 4-5-6 মাস প্রিপারেশন নিছি, হঠাৎ করে শুনতে পেলাম করোনাকালীন যে বছর জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই জিএসটির মধ্যে পরে সাস্ট ঢুকে গেছে 20-21 সেশনে। 20-21 সেশন থেকে জিএসটি চলতেছে। তো এবছর জিএসটি থেকে বের হয়ে 24-25 সেশনে জাস্ট আলাদা ভর্তি পরীক্ষা নিচ্ছে আবার আগের মতো। সো এই 20-21 সেশনে জিএসটিতে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আমি হচ্ছে সাস্টের সকল প্রিয় সাবজেক্ট যেগুলো আছে সেগুলো পেয়েছিলাম। এবং আমি যে মার্ক পেয়েছিলাম সেই মার্কে তারা হচ্ছে যারা এখানে ভর্তি হয়েছে সাস্টে তারা মূলত মানে পিওর সাবজেক্টে ভর্তি হয়েছে এবং সম্ভবত ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এই টাইপের সাবজেক্টগুলো পাইছে। এবং আমি গুচ্ছভুক্ত কোনো জায়গায় অ্যাপ্লাই করি নাই, কারণ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 169তম হয়ে গেছিলাম এই ইউনিটে, যার কারণে আমি আর জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে আর অ্যাপ্লাই করিনি। তবে সাস্টে পড়ার আমার অনেক ইচ্ছা ছিল। যদি সাস্টে খুবই ভালো সাবজেক্ট, টপ সাবজেক্টগুলো পাইতাম, ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ট্রিপলি, সিইপি এই টাইপের, তাহলে হয়তো বা সাস্টে যাইতাম। বাট ঢাকার মধ্যে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই হিসেবে আর ওইদিকে আমি যাই নাই। তবে সাস্টে পড়ার অনেক ইচ্ছা ছিল এবং সাস্টে সিইসি আমার একটা ড্রিম ছিল আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে তোমাদের এই হচ্ছে বিষয় যে জিএসটি থেকে বের হওয়া এবং জিএসটি ইন করা এবং বের হওয়া। তো আম, এখন জিএসটিতে সাস্ট যতদিন ছিল, প্রশ্ন প্যাটার্নের যে বিষয়টা ওনারা নিয়ন্ত্রণে নিয়েছিল আর কি, ঠিক আছে? আমার ধারণা মতে যেটা তোমরা দেখো যে জিএসটির প্রশ্ন এত বছর কঠিন হয়েছিল অনেক, এবছর থেকে হয়তোবা একটি সহজের দিকে যাইতেও পারে। রিকোয়ারমেন্ট নিয়ে এখন বলি যে সাস্ট ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট কেমন চাইছে এবছর। রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এইচএসসিতে 3.5 থাকা লাগবে। এইচএসসিতে 3.5 জিপিএ থাকা লাগবে এবং ম্যাথমেটিক্সেও মানে ম্যাথমেটিক্সে 3.5 চাইছে, মানে ম্যাথমেটিক্সেও 3.5 থাকা লাগবে। এবং মোট জিপিএ তোমার হচ্ছে 7.00 থাকা লাগবে। এইচএসসি প্লাস এসএসসি, এসএসসি প্লাস এইচএসসি মোট 7.00 থাকা লাগবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি করছে দেখো, সে 8.50 চাইছে এবছর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউ কি করছে, 8.50 চাইছে। এটা কোনো কথা? 8.50 চার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারবে না। বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরও যদি 8.50 চায়, তো সাস্ট কর্তৃপক্ষের কথা হচ্ছে যে তুমি হয়তোবা বাংলাদেশের আনাচে কানাচে কোনো একটা গ্রামের কলেজে পড়ছো, তুমি হয়তো ওই পরিবেশ পাও নাই যে তুমি ভালো জিপিএ পাবা, বাট এখন তুমি তোমার মেধার বহিঃপ্রকাশ ঘটাইতে পারো ভর্তি পরীক্ষায়। তুমি কতটুকু পরিশ্রম করে এবং তোমার সলভিং ক্যাপাবিলিটি কতটুকু, এই বিষয়গুলো দেখে সাস্ট কর্তৃপক্ষ তোমাকে ভর্তির সুযোগ দিচ্ছে। হুম, তো তুমি তোমার জিপিএ কম, বাট তুমি নিজেকে প্রমাণ করতে পারো যে হ্যাঁ তুমিও পারো। এটা প্রমাণ করার একটা আদর্শ জায়গা হচ্ছে সাস্ট, কারণ তারা জিপিএ রিকোয়ারমেন্ট খুবই কম রাখে, দেখো 7.00, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি। তো রিকোয়ারমেন্ট এটাই চাইছিল। এবং মানবন্টনটা দেখো, এবার মানবন্টন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ। তো এই ফিজিক্স থেকে 20টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রি 20টা, ম্যাথ 20টা। এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ সবাইকে উত্তর করতে হবে এবং বায়োলজি 20 এবং ইংলিশ 20, এই দুইটার যে কোনো একটা উত্তর করতে হবে। বায়োলজি অথবা ইংরেজি যে কোনো একটা উত্তর করতে হবে।
এখন এই দুইটার তুমি যে কোনো একটা উত্তর করতে পারো। এখন একটা বিষয় তোমাকে একটু বলি, যে এবছর যে মেরিট লিস্ট প্রণয়ন করবে, মেরিট লিস্ট প্রণয়ন করতে প্রথমে তোমার মোট এমসিকিউ মার্ক দেখবে, এমসিকিউ মার্ক। হুম, এমসিকিউ মোট মার্ক দেখবে, তারপরে দেখবে ফিজিক্সে কত পাইছো। মানে এটা যদি কারো মার্ক মিলে যায় আর কি, একসাথে কারো মার্ক ধরো একই সেম সেম আছে, তাহলে তার দুইজনের মেধা তালিকা প্রণয়ন কিভাবে করবে? প্রথমে মোট মার্ক দেখবে, তারপরে ফিজিক্সের মার্ক, তারপরে কেমিস্ট্রির মার্ক, তারপরে অন্যান্য মার্ক দেখবে, তারপরে ই করবে। বাট এই যে বায়োলজির 20 মার্ক, এটা তোমার চান্স পাইতে অনেক বেশি হেল্প করবে, এটা ফুয়েল হিসেবে কাজ করবে বায়োলজির 20 মার্ক। কারণ হচ্ছে তুমি দেখো বায়োলজিতে যদি তুমি বেশি মার্ক পেয়ে যাও, যেটা আমি এখানে কাট মার্কের বিষয়টাতে এখানে একটু আলোচনা করবো, ঠিক আছে? বায়োলজিতে বেশি পাইলে তুমি কেমনে খুব ভালো করতে পারবা। এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি অনেক কঠিন কোশ্চেনও চলে আসে, যারা মেডিকেল প্রিপারেশন নিছে এরা যদি বায়োলজিতে দেখবে যে 20-এ 20 পেয়ে যায় কোনো মতে, আহ, তাহলে এই তিনটার মোট মার্ক একটু কম থাকলেও তার চান্স পাওয়ার সুযোগ থাকছে। তো অনেকেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনেক ভালো মার্ক পাইছে, বাট সেই বায়োতে কম পেয়ে যাচ্ছে, তাহলে তার পজিশন, মানে হচ্ছে বলতেছি যে বায়োলজিটা মেনলি একটু তোমার জন্য প্লাস পয়েন্ট। বায়োলজি অনেক ভালো মতো পড়তে হবে, যদি তুমি বায়োলজি থাকো বা ইংরেজি, বায়োলজি বা ইংরেজি যে কোনো একটা আর কি, যেটা ভালো পারো সেটা তোমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। এটা এই বছর কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হবে, আবার কিছু ক্ষেত্রে অনেকের জন্য নেগেটিভ হবে, কারণ অনেকে বায়োলজি পড়ে না, তার জন্য নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, বায়োলজি মানে অনেকে ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকলে বায়োলজি খুব একটা আগ্রহ অনেকের থাকে না, সেক্ষেত্রে একটু নেগেটিভ হতে পারে। আচ্ছা, তো আমি হচ্ছে সাবজেক্ট নিয়ে বলি। এটা এই যে বায়োলজি বা তোমার মার্কের বিষয়টা, আমি কাট মার্কের এই বিষয়টাতে আলোচনা করবো, ঠিক আছে? তখন জানতে পারবো। দেখো এখানে সিএসি সব থেকে ভালো সাবজেক্ট, এটা সাবজেক্ট। এরপরে ত্রিপলি, সিইপি, এরপরে SWE সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স। এরপরে হচ্ছে সিইই, ME, এরপরে GEB, BMB, রাইট? এগুলো মোটামুটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। আরেকটা আছে PME, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। তো সাস্টের জিইবি এবং বিএমবি, এই দুটো হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্ট, যেটা অনেক ভালো সাবজেক্ট, আর অন্যান্যগুলো তো ভালো আছেই। এরপরে পিওর সাবজেক্টের মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, স্ট্যাটিস্টিক্স আছে, ম্যাথ, এরপরে জিইই মেবি এটা আছে, আর একটা হচ্ছে ওশানোগ্রাফি আছে, OCG। তো এইগুলো বাদে আরও সাবজেক্ট থাকতে পারে, আমি শিওর না, বুঝছো? কয়েকটা বাদ যেতে পারে। তো শাস্ত্রের মোটামুটি সব সাবজেক্টই কোয়ালিটি আসলে ভালো, বুঝছো? শাস্ত্রের গঠনগত বিষয়গুলো ভালো সাবজেক্টের, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি পড়ে অনেক দূর আগায় যেতে পারবা। তবে কিছু সাবজেক্ট আছে অনেক বেশি ভালো, সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিইপি, হ্যাঁ, এই সাবজেক্টগুলো অনেক ভালো। এরপরে হচ্ছে জিইবি আছে, বিএমবি আছে, এই টাইপের। আর যে ফিজিক্স কেমিস্ট্রি, শাস্ত্রের ফিজিক্স অনেক ভালো, এবং তুমি বলতে পারো সারা বাংলাদেশের মধ্যে ভালোগুলোর 2-3টা ইউনিভার্সিটি যদি ভালো থাকে, এর মধ্যে শাস্ত্রের ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ভালো অনেক। আচ্ছা, তো অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তো ভালোই। তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অতটাও ভালো না যে অন্যান্য সাবজেক্টের তুলনায়, বাট ভালো। বাট হচ্ছে তুমি যদি এইভাবে চিন্তা করো, ভালো খারাপ ওইগুলো নিয়ে এখন আসলে ওইভাবে বলার কিছু নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু কম বেশি ফ্যাসিলিটিস থাকে, সেটা হচ্ছে আলাদা বিষয়, বাট প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি ভালো দিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো ছিল সাবজেক্ট। প্রশ্নের প্যাটার্ন যদি বলি, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের প্রশ্ন হবে, ইঞ্জিনিয়ারিং বেসড প্রশ্ন হয় সাস্টে। তোমরা যদি আগে 2019-20 সেশন প্রশ্ন পর্যন্ত প্রশ্নগুলো দেখো, তাহলে দেখতে পারবা যে শাস্ত্রের প্রশ্ন ইঞ্জিনিয়ারিং বেসড হয় এবং ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, কমপ্লেক্স প্রশ্ন থাকে। এখন আমি তোমাকে বলি যে প্যাটার্নটা তুমি কিভাবে ফলো করবো। তোমাদের অনেকের প্রশ্ন আছে যে ভাইয়া ভার্সিটি প্রিপারেশন নিয়ে শাস্ত্রে চান্স পাওয়া সম্ভব কিনা, তারা একটু দেখো যে দেখো প্রিপারেশনের ক্যাটাগরি 3 ধরনের আছে। একটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন, একটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আর 3 নম্বর হচ্ছে মেডিকেল প্রিপারেশন। এই 3টা প্রিপারেশন, তাই না? এই 3টা প্রিপারেশনের মধ্যে তুমি বলতেছো যে ভার্সিটি প্রিপারেশন নিয়ে সম্ভব কিনা, সেটা দেখো। সম্ভব, ইনশাল্লাহ সম্ভব। কিভাবে সম্ভব আমি বলি। দেখো তুমি ধরো যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নেয়, সবাই F=ma সূত্রটা পড়ছে। এখন যারা ভার্সিটি প্রিপারেশন নেয়, অনেকে মনে করে যে ঠিক আছে F=ma তো জানি, এটা জানলেই তো হয়েছে, আর কি জানতে হবে। আরেক দল আছে যে না, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা কি করে, তারা F=ma একটু ভেঙে লিখে, F a v - u/t,
ধরো ভার্সিটি প্রিপারেশন যারা নিচ্ছে তারাও এতটুকু পর্যন্ত আসছে, ওকে ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানলাম। এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তারা কি করে যে না এই পর্যন্ত জানলে তো হবে না, আমাকে আরো খুঁটিনাটি জানতে হবে, তখন সেই এমটাকে র ভি লেখে, ভি মাইনাস ইউ বাই টি। এখন ভার্সিটি প্রিপারেশন যে নিতেছে সেও ধরলাম এই জায়গায় পর্যন্ত চলে আসছে, এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যে নিচ্ছে সে ভাবছে যে না এটাকে আরো ভেঙে লেখা যায়, সে আরো ভেঙে লিখতে চায়, তাহলে রটা ঠিক রাখে এবং এই যে ভিটাকে 4/3 পাই আর কিউবও লিখতে পারে সে, ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ লিখতে পারে। তো এই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আসতে চেষ্টা করে যে হ্যাঁ ভেঙে ভেঙে আমি অনেকটুকু যাইতে পারি। ভার্সিটি প্রিপারেশন যারা নেয় তাদের মধ্যে মেন্টালিটি এরকম থাকে যে থাকতে পারে অনেকের যে না আমি বেশি যাবো না, আমি এই পর্যন্ত থাকবো। তো এই মেন্টালিটি রাখা যাবে না, তুমি ভার্সিটি প্রিপারেশনই নাও বাট একটু ভেঙে ভেঙে একটু বিস্তারিত সবকিছু পড়ো, একটু বুঝে বুঝে পড়ো, যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের স্টুডেন্টরা ওইরকম ভাবে, তাহলে তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো এটা আসলে এরকম কিছু না যে ভার্সিটি প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তারা একটু বুঝে বুঝে ডিপলি পড়ে, এতটুকুই তফাৎ। তুমিও যদি এতটুকু করতে পারো ভার্সিটি প্রিপারেশনের পাশাপাশি তাহলে আর কিছু লাগে না। আর মেডিকেল প্রিপারেশন তো এটা আলাদা আলাদা বিষয়। আচ্ছা, মানে সাস্টের কথা বলতেছি, সাস্টে ভালো করতে গেলে ভার্সিটি প্রিপারেশন নিয়েও তুমি ভালো করতে পারো, বাট একটু বুঝে বুঝে একটু কোশ্চেন, সাস্টের প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, তাহলে ভালো করা সম্ভব। এরপরে আসা হচ্ছে এটা গেল রিকোয়ারমেন্ট, মানবন্টন, সাবজেক্ট, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং প্রস্তুতি। দেখো ফিজিক্স, আচ্ছা ফিজিক্সের প্রস্তুতি নিয়ে যদি বলি, যে ফিজিক্সে তুমি হচ্ছে প্রথমে মেইন বই পড়বা, বাট মেইন বইতে তুমি মেইন বই পড়বা মেইনলি থিওরি প্লাস ম্যাথগুলা করার জন্য। এখন এই ম্যাথ করার জন্য তুমি হচ্ছে মেইন বই থেকে ম্যাথ কোনগুলো করবা, যে কোনো একটা টপিক আলোচনা করার পরে মেইন বইতে দেখবা যে ছোট ছোট ম্যাথ আছে, ওই মেইন বই থেকে ওই ম্যাথগুলো করবা। সেটা না করে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞানও সলভ করতে পারো, যেহেতু তোমাদের হাতে সময় নাই, মেইন বই খুব একটা বেশি নিয়ে পড়ে থাকা যাবে না, তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে বেশি বেশি ম্যাথ সলভ করো, সেটা কাজে দিবে। এবং মেইন বই থিওরিও পড়ো আর কি, ভালো হবে, মানে যতটুকু পড়া যায় আর কি। তুমি আধা ঘন্টা টাইম নিয়ে একটু মেইন বই থিওরি রিডিং দিলা, সমস্যা নাই তো। এরপরে উদ্ভাস, ইউডিভি ভার্সিটি ক, যেটা উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, সেটা পড়বা। এরপরে হচ্ছে উদ্ভাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক পড়বা। এর বেশি কিছু পড়া দরকার নাই। যদি এক্সট্রা আরো দেখতে চাও তাহলে গাণিতিক পদার্থবিজ্ঞান দেখবা, ঠিক আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান দেখবা। তো এছাড়া কোনো ইউটিউবে কোনো ক্লাস দেখতে গেলে সেটাও দেখতে পারো, বাট ক্লাস করার এত টাইম নাই, তোমাকে প্র্যাকটিসে বেশি জোর দিতে হবে এবং সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। বেশি বেশি খাতার মধ্যে লিখে লিখে প্রচুর শেষ করতে হবে, মানে প্রচুর খাতার পর খাতা শেষ করা এখন লিখে লিখে। ফিজিক্সের ক্লাস খুব একটা এখন ওইভাবে দরকার নাই, তো যদি মনে হয় যে এই টপিকে ক্লাস করা দরকার তাহলে করে নাও। এরপরে আসে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি হচ্ছে প্রথমত মেইন বুক তোমাকে পড়তেই হবে। এই মেইন বই পড়ার সময় যদি দেখো যে কিছু না বুঝতেছো, তখন ইউটিউবে ক্লাস করে নিবা, বুঝছো, ইউটিউবে ক্লাস করে নিবা। আর উদ্ভাসের কোশ্চেন ব্যাংক পড়বা, উদ্ভাস ভার্সিটি ক এবং উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়বা। এখন উদ্ভাস ভার্সিটি ক তোমার কাছে ধরলাম নাই, তাহলে তুমি তোমার যেটা আছে আসপেক্ট থাকতে পারে, জয়কুলি থাকতে পারে, যে প্রশ্ন ব্যাংক তোমার কাছে আছে সেই প্রশ্ন ব্যাংক থেকে তুমি সলভ করবা। তো এই যে মেইন বই যখন রিডিং করবা তখন কিছু না বুঝলে ক্লাস দেখবা, তাহলে তোমার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝে পড়াটা খুবই জরুরি কেমিস্ট্রিতে। ধরো তুমি ওজনীকরণের একটা টপিক, আমি একটু উদাহরণ দিই। ওজনীকরণ টপিকটা তুমি পড়ছো যে সবসময় একটা অ্যালকিনকে ভেঙে দুইটা প্রোডাক্ট আসে, হ্যাঁ দুইটা প্রোডাক্ট আসে হচ্ছে অ্যালডিহাইড একটা কিটোন, যদি ওজনীকরণ করো। বাট তোমার হচ্ছে ওই পরীক্ষায় গিয়ে দেখলা যে এখানে এ প্লাস বি দুইটা প্রোডাক্ট দিয়ে দিছে, এখানে অ্যালকিনটা কি ছিল সেটা চাইছে, তখন তো তুমি পারবা না, কারণ তুমি এতদিন পরে আসছো যে অ্যালকিনকে ভেঙে দুইটা প্রোডাক্ট আসে এইভাবে তুমি শিখে আসছো। কিন্তু এই দুইটা জোড়া দিয়ে কেমনে এটা আনতে হয় সেটা তুমি শিখো নাই, তাহলে তুমি এক্সামে ভেবাচাকে খেয়ে যাবা যে এটা কেমনে বের করবো। তো এই জন্য এই যে কনসেপ্টগুলা, এরকম প্রশ্ন আসছে সাস্টে, তো এই কনসেপ্টগুলা তোমাকে দেখতে হবে। এই জন্য প্রিভিয়াস কোশ্চেন সলভ করা খুব বেশি জরুরি সাস্টের। দেখবে যে যদি কমন বা রিপিট কোনো কোশ্চেন আসে বা কমন কোনো টপিক বেশি আসে, তাহলে সেটা কেমিস্ট্রি থেকে আসবে। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করো এবং সেই প্রশ্নগুলো যদি না পারো তাহলে তুমি ইউটিউবে ক্লাস করো, এটা তোমাদের প্রতি সাজেশন থাকবে। তাহলে কনসেপ্ট মেইন কনসেপ্টে জোর দিয়ে পড়ো আর কি।
মেইন বই খুবই রিডিং পড়তে হবে এরকম না, তবে কিছু অধ্যায় তো আছে যেমন মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এটা তো মেইন বই রিডিং পড়ে তোমাকে বুঝতে হবে। বাকি অধ্যায়গুলোতে তোমাকে টপিক ওয়াইজ ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হবে। থিওরিটিক্যাল অনেক কিছু আছে কেমিস্ট্রিতে, সেগুলো বুঝতে হবে। থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুইটা টার্মে তোমাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কেমিস্ট্রি, এরপরে হচ্ছে ম্যাথ। ম্যাথের মেইন বই তো খুব একটা দরকার নাই, বাট দরকার আছে শাস্ত্রের জন্য, যদিও তোমাদের হাতে সময় নাই, এই জন্য মেইন বইটা অতটা ইম্পর্টেন্ট না। তুমি মেইন বইয়ের কেতাব স্যারের বই থেকে তুমি হচ্ছে কোশ্চেন সলভ করতে পারো, কেতাব স্যারের বই থেকে, বা কোশ্চেন সলভ না করলেও অ্যাটলিস্ট তুমি হচ্ছে কনসেপ্টগুলো বুঝতে পারো যে কি কি কনসেপ্ট আছে প্রত্যেকটা অধ্যায়ে। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় শুরুতে যে আলোচনা থাকে সেই আলোচনাটা কেতাব স্যারের বই থেকে দেখে নিতে পারো, বা তোমার কাছে যেই বই আছে সেই বই থেকেই দেখতে পারো। এরপরে আসা হচ্ছে ইউডিভি, উদ্ভাস ভার্সিটি ক, এবং উদ্ভাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক। উদ্ভাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, এখন এই দুটো তোমার কাছে নাই, উদ্ভাসের প্রশ্ন ব্যাংক নাই, তাহলে পিডিএফ পড়তে পারো, বা এইগুলো তুমি চাচ্ছ না। মানে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ না করলে তো শাস্ত্রের প্রশ্ন পাবা না, শাস্ত্রের প্রশ্ন এখানে অধ্যায়ভিত্তিক আছে। এছাড়া উদ্ভাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন ব্যাংক সেটার মধ্যেও আছে, তোমার কাছে যেটা আছে সেটা থেকে সলভ করে। উদ্ভাস ইঞ্জিনিয়ারিং বললাম কেন, কারণ এখানে সিকে রুয়েটের প্রশ্ন আছে, সেগুলো তুমি সলভ করতে পারবা। তো এটা না থাকলে তোমার কাছে ধরো তুমি আসপেক্ট আছে বা জয়কুলি আছে, সেগুলো থেকেও তুমি সলভ করতে পারো। তো অনেক 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 প্র্যাকটিস করতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাকে প্রত্যেকটা ম্যাথ স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত সলভ করতে হবে। এটা হচ্ছে লাস্ট লাইন, এই লাইনগুলো শেষ করে এই পর্যন্ত আসতে হবে প্রত্যেকটা সলভের ক্ষেত্রে। শর্টকাটও খুঁজতে পারো, শর্টকাটগুলো তুমি এমনভাবে মনে রাখবা যে পরীক্ষায় আসলে অ্যাপ্লাই করতে পারো। তো ম্যাথসের ক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিসটা জরুরি এবং বুঝে পড়া জরুরি। তুমি যদি না বুঝে পড়ো তাহলে ফার্স্ট এক্সামে ভালো করা খুবই কঠিন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে প্রস্তুতির মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বায়োলজির মেইন বই খুব ভালো মতো পড়ো, কারণ আমি বিভাগ পরিবর্তন ইউনিটের প্রশ্নগুলো দেখছি, বায়োলজি যতটুকু দেখছি আমার কাছে কঠিন লাগছে। ঠিক আছে, আর জানি না যে ভালো পারে তার কাছে সহজ লাগবে হয়তো বা, বাট বায়োলজি আমি দেখছি যে বায়োলজির প্রশ্ন আমার কাছে হার্ডই লাগছে, যে একটু মনে হয়েছে যে হার্ড হয় শাস্ত্রের বায়োলজি প্রশ্ন। তো তুমি যদি বায়োলজি ভালো পারো তাহলে তো অনেক ভালো। তো মেইন বই পড়বা এবং হচ্ছে কোয়েশ্চেন সলভ করবা। কোয়েশ্চেন সলভ তুমি হচ্ছে বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন সলভ করবা, ঢাবি জাবি রাবি ছবি বা শাস্ত্রের প্রিভিয়াস যে বিভাগ পরিবর্তন ইউনিটের প্রশ্ন আসলে দেখতে পারো। মেইন বইটা খুব ভালো মতো পড়ো, কারণ শাস্ত্রের প্রশ্ন মেইন বই থেকে আসবে, বায়োলজির প্রশ্নগুলা। এবং হচ্ছে তোমার বায়োলজির মার্কটা বেশি তোলাটা খুব বেশি জরুরি। বায়োলজি বা ইংরেজি যেটা দাও, বায়োলজির মার্কটা বেশি তোলা কেন জরুরি, মোট মার্ক ভালো রাখাটা এখানে জরুরি আসলে। মোট মার্ক ভালো থাকলে তুমি শাস্ত্রের মোট মেরিট লিস্টে তো আগে প্রথমত দেখবে, তোমার প্রথমে মোট মার্ক দেখবে। মানে হচ্ছে মোট মার্কটা খুব ভালো রাখতে বায়োলজির মার্কটা হেল্প করবে, যেটা আমি এখানে বলবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে প্রস্তুতি গেল। ইংরেজিতে আসলে ইংরেজি তুমি হচ্ছে কনসেপ্ট মানে টপিক ওয়াইজ প্রিভিয়াস কোশ্চেন সলভ করো, এবং কোশ্চেন সলভিং না বুঝলে তুমি টপিকে ফিরে যাও কিংবা ইউটিউবে ক্লাস করো, বুঝতে পারছো। আর শাস্ত্রের ইংরেজি বরাবরই কঠিন হয়, এবং শাস্ত্রে যদি তুমি বায়োলজি না দিয়ে ইংরেজি দাও তাহলে জিইবি এবং বিএমবি এই দুইটা সাবজেক্ট পাবা না। এই দুটো সাবজেক্ট যেতে পাচ্ছ না, আমি মনে করি বায়োলজি দেখানো ভালো। বায়োলজি এমনভাবে পড়াশোনা শুরু করো যেন তুমি যেও ডি ইউনিটে ভালো করতে পারো। যেও ডি ইউনিটের প্রিপারেশন কেন নিবা না এখন, যেও ডি ইউনিটের প্রিপারেশন নাও, তাহলে তুমি তোমার শাস্ত্রের জন্য আলাদা করে বায়োলজি আর পড়তে হবে না। তাহলে তোমার জাবির এক্সাম যেহেতু আগে, সো খুব ভালো মতো জাবি ডি এর বায়োলজি পড়ো এখন, কারণ এই যে বায়োলজির 20 মার্ক, এই 20 মার্ক কিন্তু খুবই বেশি জরুরি আসলে। এটা তোমার মোট মার্ক ভালো রাখতে অনেক বেশি হেল্প করবে, সো এটা কিন্তু মাথায় রেখো। এবং এবার আমি মনে করি, আমার মনে হচ্ছে যে বায়োলজিও কঠিন হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাও হয়তো অনেক বেশি কঠিন হবে, কারণ অনেকে বায়োলজি খুব ভালো করে বায়োলজিতে ভালো মার্ক পেয়ে, আচ্ছা এটা বলতেছি আমি সামনে, যে বায়োলজিতে ভালো মার্ক পেয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবে, এটা খুব সহজ হবে না, আবার খুব বেশি কঠিন হবে না। বায়োলজিতে যদি তুমি 20 পেয়ে যাও, 20-এ 20 পেয়ে যাও, এবং কেমিস্ট্রিতে, এটা আমি এখানে বলতেছি এই কাট মার্কের এখানে, হ্যাঁ, সহায়ক বই তুমি কি পড়বা, সহায়ক বইগুলো আমি বলছি। তো সহায়ক বই হিসেবে কোশ্চেন ব্যাংক যদি পড়তে চাও তাহলে সাস্ট কিউ নামে একটা প্রশ্ন ব্যাংক আছে, এইটা পড়ো। সাস্ট কিউ প্রশ্ন ব্যাংক অনেক ভালো, আমি এইটা A to Z পড়ছিলাম, পুরোটাই পড়ছিলাম, এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করছিলাম আমি, এই প্রশ্ন ব্যাংকটা সলভ করছিলাম। সাথে উদ্ভাসের সাস্ট প্রশ্ন ব্যাংক ছিল আমার কাছে,
উদ্ভাসের ফার্স্ট প্রশ্ন ব্যাংক আমার কাছে ছিল, যেহেতু আমি ফার্স্ট টাইমে উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং কোচিং করেছিলাম। আচ্ছা, এটা অনেক ভালো প্রশ্ন ব্যাংক, তুমি দেখবা যে স্টেপ বাই স্টেপ সলভ দেওয়া আছে। এরপরে আসি হচ্ছে কাটমার্ক। দেখো, সাস্ট কর্তৃপক্ষ কখনো মার্ক প্রকাশ করে না। হ্যাঁ, কারণ হচ্ছে একবার আমি শুনছিলাম, জানি না সত্য কিনা, আগে তো 70 মার্কের এক্সাম হইতো, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ থাকতো, আর হচ্ছে ইংরেজিতে 10 মার্ক থাকতো। তো আমি একবার শুনছিলাম যে সাস্টে নাকি কোনো এক সেশনে 18 পেয়ে ডাক পাইছিল, শেষমেশ, একদম শেষমেশ 18 পেয়ে একজন ডাক পাইছিল। তো বুঝতেই পারতেছো যে কেউ যদি এটা যদি কেউ জানে যে কেউ 70-এর মধ্যে 18 পেয়ে সাস্টে চান্স পেয়ে যাওয়া যায়, তাহলে তো এটা রেপুটেশনের বিষয়। এই জন্য সাস্ট কর্তৃপক্ষ মার্ক প্রকাশ করে না। কিন্তু আসলে 18 পেয়ে চান্স পেয়েছে কিনা আমি কিন্তু জানি না। আমি জাস্ট বললাম হয়তো বা ওই সময়ের প্রশ্ন এত বেশি হার্ড হয়েছে যে লাস্টে কেউ 18 একজন পাইছিল, সেও ডাক পেয়ে গেছে লাস্টে। তো এখন আমি তোমাকে বলি যে প্রশ্ন এত কঠিন হয় আসলে। তো বিষয় হচ্ছে যে তুমি কত পেয়ে চান্স পাবা। দেখো, আগে যে 70 মার্কের এক্সাম হইতো তার মধ্যে 42+ পেয়ে সিএসি পেয়ে যেত অনেকে, সিএসি সফটওয়্যার এগুলো পেতে 42+ এনে অনেক ভালো মার্ক ছিল, 40+ অনেক ভালো মার্ক ছিল আগে। এখনকার কথা যদি তোমাকে আমি একটু বলি, দেখো এই পাশে দাঁড়াই, এখন একটু বলি যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ধরলাম বায়োলজি দিবা, ইংরেজি দিবা না বায়োলজি দিবা। এখন যদি তুমি বায়োলজিতে ভালো করতে পারো, ধরো তুমি 15 পেয়ে গেছো বায়োলজিতে, 15 পেয়ে গেছো, আর কেমিস্ট্রিতে পেয়ে গেছো তুমি হচ্ছে 12 পাইছো। যদিও শাস্ত্রের কেমিস্ট্রিতে 12 পাওয়া কিন্তু এত সহজ না, তো 12 পাইছো। ফিজিক্সে ধরলাম তুমি, ফিজিক্সও কঠিন হয়েছে কিন্তু তুমি 12 পাইছো, এবং ম্যাথে ধরলাম তুমি পাইছো 06, 05, 05 না, তুমি ধরলাম 05 পাইছো। 05 পাওয়াটাও যদিও এত মানে আচ্ছা 05 ঠিক আছে। আর যে ভালো পারে সে অনেক বেশি মার্ক পাবে, 10, 12, 13, 14 পাইতে পারে, বাট সেটা অনেক বেশি। ফার্স্টে যদি তুমি 10+ পাও ম্যাথে, সেটা অনেক ভালো মার্ক, ঠিক আছে। তো আগের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী বলতেছি আর কি, এই যে ফিজিক্স কেমিস্ট্রিতে 12 পাইছে, এটা অনেক ভালো মার্ক। এখন তুমি এগুলো সবগুলো যোগ করো। আচ্ছা, 5 আর 5 10, 14, 4, হাতে আছে 1, 2, 3, 4, 44 পাই গেছো। এই 44 মার্ক আউট অফ 80, 44 আউট অফ 80 অনেক ভালো মার্কস বলতে পারো, ঠিক আছে, অনেক ভালো মার্কস এটা বলতে পারো। তুমি এই মার্ক দিয়ে অনেক ভালো সাবজেক্ট পাইতে পারবা, টপ সাবজেক্ট ইনশাল্লাহ আসবে, যদি প্রশ্নের প্যাটার্ন আগের মতো থাকে। আমি বলতেছি না যে এটা এই মার্কে তুমি পাইলে ভালো করবা বা এরকম, এই মার্ক পাইলে তো চান্স ইজিলি হয়ে যাবে শাস্ত্রের প্রিভিয়াস কোশ্চেনের প্যাটার্ন যদি দেখো। তবে দেখো, একটা জিনিস আমি তোমাদেরকে বুঝাইতে চাই, যে এখানে বায়োলজি যে 15 পাওয়া যাচ্ছে, এটা দেখছো, এটা কি বুঝতেছো? তোমার বায়োলজি কিন্তু এখন অনেক ভালো মতো পড়তে হবে। বায়োলজি তুমি লুকাই দাও, বাকি মার্কগুলো কত কম। বায়োলজিতে 15 যে পেয়ে যাচ্ছে তার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটা অনেক, ঠিক আছে। এমন না যে তুমি বায়োলজিতে 15 পেয়ে গেছো কিন্তু এইগুলোতে 12 করে ফিজিক্স কেমিস্ট্রি 12 পেয়ে যাবা, এটা কিন্তু আবার এত সহজ না। সাস্টের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ যথেষ্ট কঠিন হয়। তো শুধু বায়োলজি দিয়ে যদি কেউ ভালো মার্ক পাবা, চান্স পেয়ে যাবে, এটা ভাবো, সেটাও ভুল। আবার বায়োলজিতে ভালো করলে সেটা যে তোমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট, এটা সত্য, এই বছরের জন্য এটা কিন্তু সত্য, বুঝছো? তো প্রথমত দেখো যে প্রথমত এমসি, আচ্ছা এটা নয়। তো এখানে হচ্ছে তোমার মানবন্টন, আমি যদি বলি যে কাটমার্ক বলার কোনো সুযোগ নেই যে কত কাটমার্ক, কাটমার্ক কত হইলে তুমি মানে লাস্ট মার্ক কত, এটা বলার কোনো সুযোগই নেই, কারণ এটা আসলে কর্তৃপক্ষ কখনোই জানায় না, কখনো জানাবেও না হয়তোবা, যে শাস্ত্রে তোমার কত মার্ক পেয়ে চান্স পেয়েছো, এটা মনে হয় না যে সামনেও জানাবে, আমার মনে হয় জানাবে না। জানাইলে তোমরা দেখতে পারবা। বাট এই যে কাটমার্ক, সেটা কাউকে জিজ্ঞাসা করবে না যে কত পাইলে চান্স হবে ভাই। এটা এটা হচ্ছে তুমি সর্বোচ্চ মার্ক পেতে চেষ্টা করবা, এক্সাম হলে সর্বোচ্চ মার্ক পেতে চেষ্টা করবো, যে হ্যাঁ একটা অ্যাভারেজ মার্ক। যেমন আমি তোমাকে বললাম যে 80-র মধ্যে তুমি এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কোনটার মধ্যে কেমন মার্ক তুলে তুমি মোট মার্ক কেমন রাখবে, এটা হচ্ছে বিষয়। মোট মার্ক 40+ রাখলে তোমার শিওর চান্স হয়ে যাবে, শিওর, যদি প্যাটার্ন ওইরকম কঠিন হয় ইনশাল্লাহ এই মার্কটা। তবে এটা তো আসলে আগে থেকে বলা উচিত না, এটা তোমরা যখন এক্সাম হলে প্রশ্ন পাবা হাতে, তখন আসলে বুঝতে পারবা যে এইখানে তোমার হচ্ছে কত মার্ক পেয়ে চান্স পেতে হবে এবং কয়টা দাগানো উচিত, সেটা প্রশ্নের উপরে আসলে ডিপেন্ড করে, এগুলো আসলে বলা উচিত না, ঠিক আছে। তো এই হচ্ছে কাটমার্কের বিষয়। তো আমি তোমাদেরকে যেটা বললাম যে বায়োলজি এটা আসলে ফুয়েল হিসেবে কাজ করবে, ফুয়েল।
চান্স পাইতে এটা ফুয়েল হিসেবে কাজ করবে এবছর। এটা কিন্তু তোমরা মাথায় রেখো, বুঝছো? এই জন্য আমি তোমাদের একটু আগে বললাম যে যাবি ডি এর প্রিপারেশন এত ভালো মতো নাও যেন বায়োলজিতে কোনো ল্যাকিংস না থাকে। তাহলে যাবি ডি এর প্রিপারেশনে তোমার হয়ে যাচ্ছে। এক্সাম সিস্টেম হচ্ছে তোমাকে একটা A4 পেপার দেওয়া হবে, একটা A4 পেপার দেওয়া হবে, মানে হচ্ছে A4 সাইজের একটা অফসেট পেপার দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে 90 মিনিটস টাইম পাবা। এরপর হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড থাকবে। সো এখানে তোমার সলভিং ক্যাপাবিলিটি অনেক ভালো ভালো থাকা লাগবে। সলভিং স্পিড তো লাগবেই, বাট সলভিং ক্যাপাবিলিটিও লাগবে। ক্যালকুলেটরের সাহায্যে বড় বড় ম্যাথ তুমি সলভ করে ফেলতে পারো, এটা তোমাকে অনেক এগিয়ে রাখবে। ঠিক আছে? তো এক্সামের সিস্টেম হচ্ছে এইটা যে তোমাকে একটা পেজ দেওয়া হবে, এই পেজের মধ্যে তুমি সলভ করে এমসিকিউ উত্তর করতে পারবে, যেটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না। সাস্ট ভর্তি পরীক্ষার এটা একটা স্পেশালাইজড সিস্টেম আর কি। হ্যাঁ, এই আর কি। এরপরে হচ্ছে অ্যাবাউট সাস্ট যদি বলতে চাই, অ্যাবাউট সাস্টটা আসলে সাস্ট সম্পর্কে তোমরা একটা ভিডিও আমি আলাদাভাবেই দিছি যে সাস্টে কেন পড়া উচিত, কেন পড়বা। দেখো, তোমার যদি ফার্স্ট টাইমে স্বপ্ন থাকে, যে ফার্স্ট টাইমে তোমার স্বপ্ন ছিল হয়তো বা অনেকে তোমরা ফার্স্ট টাইম আসো, যে আসলে যদি সেকেন্ড টাইমার যারা এই ভিডিও দেখতেছো, যে প্রথমবার তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারো নাই, বা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারো নাই, বুয়েট সিকে রুয়েটে পড়তে পারো নাই, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারো নাই, তাহলে সাস্ট হচ্ছে তোমার জন্য বেস্ট অপশন। বাংলাদেশের যত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হচ্ছে সাস্ট, এবং এটার যে রেপুটেশন সেটা অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সাধারণ এবং কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের থেকেও এগিয়ে কিছু সাবজেক্ট সাস্টের। এবং সাস্টের তোমার যদি বলো যে একটা ব্র্যান্ড বলতে পারো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, ঠিক আছে? এবং সাস্টের যে সিএসই সাবজেক্টটা আছে, সিএসই, এইটা সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বরে এটাকে অনেকে ধরে। ঠিক আছে? সাস্টের সিএসই, এখান থেকে অনেকে গুগল, মাইক্রোসফট সহ বিভিন্ন জায়গায় গেছে, প্রায় সময় যায়। হ্যাঁ, তো সাস্টের সিএসি অনেক ভালো সাবজেক্ট। এরপরে সিইপি সহ যেই সাবজেক্টগুলো আছে, আমি আসলে স্পেসিফিক সাবজেক্ট আর বলতেছি না, সাস্টে সিএসি বললাম, এছাড়া যে সাবজেক্টগুলো আছে ওইগুলো অনেক অনেক ভালো সাবজেক্ট, বুঝছো? আর এমনিতে সাস্টের জন্য আলাদা করে সাস্টে কেন পড়া উচিত, অ্যাবাউট সাস্টে যদি বলতে চাই, আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা আমি কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমাদের একটা কথা বলি যে সাস্টে চান্স পেতে গেলে সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। এই জন্য অনেক অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি সলভ করতে হবে, এবং ক্যালকুলেটারে পারদর্শী হওয়ার চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করবো ক্যালকুলেটারের জন্য আলাদা একটা ভিডিও দিতে। হ্যাঁ, তো সেটাও আমি চেষ্টা করব। এবং তোমরা হচ্ছে পড়াশোনা চালিয়ে যাও, ভালো মতো পড়তে থাকো, এবং পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা আমি আসলে এখানে কোড করতে পারিনি, বলতে পারিনি। তো সিলেবাস পূর্ণাঙ্গ সিলেবাসই থাকবে, যেটা সার্কুলারে উল্লেখ আছে। তো এখানে অনেক কিছু বাদ যেতে পারে, তবে সেগুলো তোমরা সার্কুলার থেকে দেখে নিও যে কোনটা কিভাবে কি। এমনিতে আমি তোমাদেরকে যতটুকু আমি সার্কুলার পড়ে বুঝলাম ততটুকু জানার চেষ্টা করলাম। আর ভর্তি পরীক্ষায় আগে ছিল যে নেগেটিভ মার্কিং 0.20, প্রতি ভুল উত্তরে 0.20 করে কাটা যাবে। এবছরও 0.20 করে কাটা যাবে, এটা মনে হয় এটা সম্ভবত প্রশ্নে উল্লেখ থাকবে। প্রশ্নে যদি উল্লেখ থাকে যে 0.20 করে প্রতি ভুল উত্তরে কাটা যাবে, এটা সবসময় প্রশ্নে উল্লেখ থাকে, প্রশ্নের উপরের দিকে, বুঝছো? এটা সার্কুলারে কিন্তু বলা নাই এটা। তো সম্ভবত প্রশ্নের মধ্যে এটা বলা থাকবে, এবং প্রশ্নে না বলা থাকলে সেটাও তোমরা দেখতে পারবা। তো প্রতি বছর 0.20 করে মার্ক কাটা যায়, এবং 5 টাইম অপশন থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে কোশ্চেন, অপশন থাকে 5টা। সাস্ট ভর্তি পরীক্ষায় প্রশ্নের সাথে অপশন কটা থাকে? 5টা থাকে। তো এরকম কিছু ইউনিক জিনিস আছে, এগুলো হচ্ছে তোমরা সাস্টের প্রিভিয়াস যে কোশ্চেন সেগুলো দেখলে বুঝতে পারবা। তো এই ছিল আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।